শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে, তো এই কারণে আসলে সমস্যা হচ্ছে, রেসপন্স করতে যা কেটে গেছে। শুনতে পাচ্ছি আল্লাহ। স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আমি এখান থেকে আবার শুরু করি, কারণ এর আগে প্রায় 10-15 মিনিট মিউট হয়েছিল, আমি নিজেও বুঝতে পারি নাই। ওই যে বেবি একটু ঝামেলা করছিল, আমি এই কারণে মিউট করে জি স্যার, এরপর আর অনেক আনমিউট প্রবলেম দেওয়া হচ্ছে, হয়নি। ওই কারণে আমি মোবাইল দিয়ে কানেক্ট হয়েছি। পিসিতে আসলে একদমই কিচ্ছু আচ্ছা, বোঝা যায় না, যার কারণে মোবাইল দিয়ে ঠিক এখন আছে। মোটামুটি আমরা আহ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা এই যে জি এখন স্যার। যেটা কম্পিউটার সিস্টেম থেকে শুরু করি আর কি, এর আগের অংশগুলো আপনারা একটু পড়ে নিয়েন কষ্ট করে। কম্পিউটার সিস্টেম মূলত কতগুলো উপাদানের সমন্বয়ে তৈরি। কম্পিউটার কি? কতগুলো উপাদানের সমন্বয়ে তৈরি। এই জিনিসগুলো হচ্ছে কি হার্ডওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার, ডেটা, হিউম্যানওয়্যার। হ্যাঁ, এই জিনিসগুলো মিলেই, সবকিছু মিলেই মূলত কি একটা কম্পিউটার সিস্টেম। নিচে যে আর্কিটেকচার দেয়া আছে এটা বেসিক স্ট্রাকচার অফ কম্পিউটার। কম্পিউটারেরই একটা, কম্পিউটার সিস্টেমের একটা কি আর্কিটেকচার আর কি, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, কম্পিউটার সিস্টেম কি আলোচনা করো চিত্র সহ, তখন এই জিনিসটা এভাবে দিতে হয়, এটা বোর্ড কোশ্চেনে আসে। তো মূলত এখানে সিস্টেম দেখে আমরা বুঝতে পারতেছি যে কিছু হার্ডওয়্যার ডিভাইস আছে, এর ভেতরে আবার ইনফরমেশন মেমোরি, মানে যে সিপিইউ, ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো মিলেই কি বেসিক আর্কিটেকচার এটা আর কি। হ্যাঁ, এই ছবিটা দিতে হয় কম্পিউটার সিস্টেমের সাথে। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সিস্টেম পরস্পর সম্পর্কিত বিভিন্ন ধরনের উপাদান নিয়ে গঠিত, যা ব্যবহারকারীর প্রদত্ত কোনো প্রোগ্রামের নির্দেশাবলী পালন করে এবং ফলাফল প্রদান করে। কম্পিউটার ব্যবস্থায় হার্ডওয়্যার অন্যতম উপাদান। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস, যন্ত্র বা যন্ত্রাংশ সমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার। যদি হার্ডওয়্যারটা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে, তখন এই পুরোটাই লিখতে হবে, 3 মার্কের কোশ্চেন। আর যদি 1 মার্কের কোশ্চেন আসে যে হার্ডওয়্যার কি, তখন এক কথায় লিখে দিবেন এই কথাটা, কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস, যন্ত্র এবং যন্ত্রাংশ সমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার। আর এটা যদি 3 মার্কসের কোশ্চেন হয়, তখন এই সবই লিখবেন। ঠিক আছে। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যা মূলত, কম্পিউটার কি একটা ইলেকট্রনিক যন্ত্র, এটা মূলত ডেটা গ্রহণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রদান করে। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নাই বা নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করতে পারে না। কম্পিউটার কাজ করে ব্যবহারকারী প্রদত্ত নির্দেশ এবং নির্দেশাবলী অনুযায়ী। এই ধরনের নির্দেশাবলীর সমষ্টি হলো কি সফটওয়্যার, যা সম্পূর্ণ কম্পিউটারকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। অর্থাৎ এক কথায় হচ্ছে সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কি করে, কর্মক্ষম করে এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। হার্ডওয়্যার সত্যিকার অর্থে কম্পিউটিং কাজ করে এবং সফটওয়্যার কম্পিউটার পরিচালনা করে। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থহীন। সফটওয়্যার ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের সাথে যোগাযোগ রক্ষা করে। সফটওয়্যারকে স্পর্শ করা যায় না, তবে মানুষের ব্রেনের সাথে তুলনা করা যায়। সফটওয়্যার কি কি মানুষের ব্রেনের সাথেও তুলনা করা যায়। ডস, উইন্ডোজ, অফিস, এ ধরনের যত ধরনের অ্যাপ্লিকেশন আছে, এগুলাই সফটওয়্যারের উদাহরণ। আর ফার্মওয়্যারটা কি? ফার্মওয়্যার হচ্ছে সফটওয়্যারই, বাট সফটওয়্যার যেমন আপনি কাস্টমাইজেশন করতে পারেন, সফটওয়্যারের মাধ্যমে কিছু তৈরি করতে পারেন, নির্দেশাবলী দিতে পারেন। ফার্মওয়্যারে কিছু করা যায় না। ফার্মওয়্যারও এক ধরনের সফটওয়্যার, যা কি থাকে কম্পিউটারের, কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমোরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া থাকে, তাকে ফার্মওয়্যার বলে। এই সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না। যেমন আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপ চালু করি, শুরুতেই ব্ল্যাক স্ক্রিনে কিছু মেসেজ আসে। ও কি করে, কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইসগুলোকে চেক করে। এটা কিন্তু প্রি ডিফাইন্ড সফটওয়্যার আগে থেকেই দেয়া থাকে আর কি। এগুলোকে চেক করে আমাদের কাছে মেসেজ পৌঁছায়। এখানে আমরা এই এই ফার্মওয়্যারটাকে কোনো নিজের থেকে কোনো নির্দেশাবলী দিতে পারি না, এটা কম্পিউটারে আগে থেকে সেট করা থাকে, যেটাকে বলা হয় রম বা বায়াস। মাদারবোর্ডের সাথে এটা থাকে। হিউম্যান ওয়্যার হচ্ছে কি? হিউম্যান ওয়্যার হচ্ছে আমরা নিজেরাই ইউজাররা,
যারা কম্পিউটারকে পরিচালনা করে, কম্পিউটারকে বিভিন্ন কাজে ইউজ করে। আমাদের মতো ইউজারের সমষ্টি হচ্ছে হিউম্যানওয়্যার। পড়ে নিন। আর ডেটা কি? ডেটা হচ্ছে সাধারণত প্রাথমিকভাবে অসংঘবদ্ধ সংগৃহীত তথ্যকে বলা হয় ডেটা। কম্পিউটার নির্ভর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত বর্ণ, সংখ্যা, চিহ্ন, কোনো বিষয়ে ধারণা বা অবস্থার বর্ণনা বা চিত্র ইত্যাদিকে ডেটা বলে। ডেটার ধরন হচ্ছে টেক্সট, গ্রাফিক্স, চিত্র, অডিও, ভয়েস, সবকিছুই ডেটা। হ্যাঁ, ডেটা সাধারণত কি থাকে? এলোমেলো অবস্থায় থাকে। এই কম্পিউটারের বিবর্তন, কম্পিউটার প্রজন্ম বা জেনারেশনস অফ কম্পিউটার। কম্পিউটারের মোট 5টা প্রজন্ম আর কি। প্রথম জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ, ফিফথ, এই 5টা জেনারেশন। প্রতিটা প্রজন্মে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যাপক পরিবর্তন এসেছে। মূলত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে অনেক চেঞ্জ আসছে। এরপরে একটা করে প্রজন্ম কি হয়? চেঞ্জ হয়। আমরা যেমন এখন যারা বাইক চালাই, বাইকে প্রথমে একটা বাইক আসে, এটা আবার ভার্সন 1, 2, 3, এরকম কম্পিউটারেরও প্রজন্ম আছে আর কি। টোটাল হচ্ছে 5টা প্রজন্ম: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ফার্স্ট প্রজন্মটা ছিল কত? 1942 থেকে 1959 পর্যন্ত। এটা হচ্ছে প্রথম প্রজন্ম। এই প্রজন্মে কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। তারপর রেজিস্টার, ডায়োড, টায়োড, বিভিন্ন ধরনের এই ছোট ছোট কিট গুলা দিয়ে কি ছিল, কম্পিউটার তৈরি ছিল আর কি। প্রথম প্রজন্মের কম্পিউটার বৈশিষ্ট্য হচ্ছে বায়ু শূন্য টিউবের ব্যবহার, আকারে অনেক বড়, সীমিত তথ্য ধারণ ক্ষমতা, মেশিন ভাষা বুঝতো। শুধু মেশিন ভাষা কি? 0 এবং 1, এই নির্দেশনা বুঝতো। এর মাধ্যমে আর এর ছাড়া আর কোনো নির্দেশনা বুঝতো না। ইনপুট আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার হতো। সহজে স্থানান্তরযোগ্য ছিল না। অত্যধিক বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো। অনুন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ইত্যাদি। অনেক বড় আকারে ছিল, এক একটা কম্পিউটার একটা বিল্ডিং এর মতো ছিল আর কি। কিন্তু কাজ হইতো কি? নাম তো আছে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার 1960 থেকে 1964 সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম বলে ধরা হয়। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল। টিউবের তুলনায় ট্রানজিস্টর আকারে ছোট, বিদ্যুৎ খরচ কম, দামে সস্তা এবং দ্রুতগতি সম্পন্ন হওয়ায় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো আকৃতিতে ছোট, দ্রুতগতি এবং অধিক নির্ভরযোগ্য হয়েছে আর কি। এই বর্ণনাগুলো পড়ে নিন। এখানে মানে এই জেনারেশনে এসে এখানে উচ্চ গতি সম্পন্ন উন্নত মানের ইনপুট আউটপুট ব্যবস্থার প্রচলন হয়। অপেক্ষাকৃত বেশি তথ্য ধারণ ক্ষমতা, উচ্চতরের ভাষা ব্যবহার, কোবল, ফরট্রান, হ্যাঁ, এবং টেলিফোন লাইন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদানের ব্যবস্থা ইত্যাদি। সেকেন্ড জেনারেশন থেকেই মূলত মানে একাধিক কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সফার শুরু হয়। তৃতীয় প্রজন্মটা 65 থেকে 70। এখানে এই যে দ্বিতীয় প্রজন্মের থেকেই কম্পিউটারের সাথে ভিডিও ডিসপ্লে ইউনিট যেমন মনিটর, উচ্চ গতির লাইন প্রিন্টার সহ অন্যান্য পেরিফেরাল ডিভাইস শুরু হয়। তবে এ প্রজন্মে কম্পিউটারে একটি গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতো 5 ন্যানোসেকেন্ড। এর এক্সাম্পল হচ্ছে IBM 360, 70, PDP, এগুলো হচ্ছে কি তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আইসি ব্যবহার শুরু হয়, দামও কমে আসে, ক্ষমতা বৃদ্ধি পায়, আকারে ছোট হয়। হ্যাঁ, এরপর প্রিন্টারের ব্যবস্থা হয় কম্পিউটারের সাথে, আউটপুট হিসেবে মনিটরের ব্যবস্থা, আলাদা অপারেটিং সিস্টেম ব্যবস্থা, সহজে স্থানান্তরযোগ্য মানে আকারেও অনেক ছোট ছিল। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, মাল্টিপল প্রোগ্রামিং পদ্ধতি, টাইম শেয়ারিং, ডেটাবেস ম্যানেজমেন্ট ইত্যাদির ব্যবহারও তৃতীয় প্রজন্মের কম্পিউটার থেকে শুরু হয়। যান্ত্রিক গোলযোগ কম বলে রক্ষণাবেক্ষণ খরচ কম। চতুর্থ প্রজন্ম ছিল 71 থেকে 2000 সাল পর্যন্ত। এখানে
70 সালের প্রথম দিকে আইসি এর দ্রুত উন্নয়নের ফলে এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেশন এবং ভিএলএসআই চিপের আবির্ভাব ঘটে। একটি একক ভিএলএস সিলিকন চিপের মধ্যে 1 মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে। কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব পরিলক্ষিত হয় 1971 সালে। আইসি এবং ভিএলএসআই এর বর্তনীর সাহায্যে নির্মিত প্রসেসর আবিষ্কারের মধ্য দিয়ে মাইক্রোপ্রসেসরের ইমপ্লিমেন্টেশন শুরু হয় 4th জেনারেশনের কম্পিউটার থেকে। এর আগেও শুধু আইসি ইউজ করা হতো আর কি। আচ্ছা, এটা বৈশিষ্ট্য দেখি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার, বহু মাইক্রোপ্রসেসর এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ বিশিষ্ট একীভূত বর্তনীগুলোতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার, উন্নত মেমোরির উন্নত মেমোরির তথা ম্যাগনেটিক বাবল মেমোরির ব্যবহার, মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশের অনুধাবন, তথ্য ধারণ ক্ষমতার ব্যাপক উন্নয়ন, সুপার কম্পিউটার প্যাকেজ প্রোগ্রামের প্রচলন, মানে আমরা এখন যে কম্পিউটারগুলো ইউজ করতেছি এই কম্পিউটারগুলোর মধ্যেই পড়ে যায় 4th প্রজন্মের কম্পিউটার। পঞ্চম প্রজন্মের কম্পিউটার 2001 সাল থেকে শুরু করে বর্তমান সময়ের কম্পিউটারগুলোকে পঞ্চম প্রজন্মের, মানে আমরা এখন যেটা ইউজ করতেছি 4th প্রজন্ম ওইটাই ছিল, ওইটাকে জাস্ট কি করছে আর একটু আপডেটেড করছে। এখানে ভিএলএসআই এর পরিবর্তে ইউভিএলএসআই আল্ট্রা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন প্রযুক্তিতে অবস্থান করবে, ফলে 10 মিলিয়নের অধিক বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টকে একটি সিঙ্গেল চিপের মধ্যে আনা সম্ভব হবে। এ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য হবে নিম্নরূপ: বহু মাইক্রোপ্রসেসরের বিশিষ্ট একটি একীভূত বর্তনীর ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। ওই 4th আর 5ম মধ্যে পার্থক্য নাই, সেম অলমোস্ট, শুধু এখানে একটু লার্জ স্কেলে কাজ করা যাবে, এই পার্থক্য। কম্পিউটার প্রকারভেদ, কম্পিউটারের প্রকারভেদ একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে আর কি। কম্পিউটার গুলোকে বিভিন্ন শ্রেণী ভাগে ভাগ করা যায়, যথা কাজের ধরন, ব্যবহারের প্রয়োগক্ষেত্র অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ, এরপর গঠন ও কাজের অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ, আর একটা হচ্ছে আকার, আকৃতি, আয়তন ও কার্যকারিতা অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এইগুলা আমি বর্ণনাতে আসি একবারে। এগুলো আপনারা অবশ্য পড়লেই বুঝতে পারবেন। আমি মনে হয় আগে এটা আপনারা একটু পড়ে নিন, একবার করে পড়লেই জিনিসগুলো বুঝে যাবেন। শুধু আমি বলি, জেনারেল পারপাস কম্পিউটার আমরা যেগুলো ইউজ করি এটা হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটার। আর স্পেশাল পারপাস কম্পিউটারটা কি, এটা একটু বুঝাই আপনাদের। স্পেশাল পারপাস কম্পিউটার এগুলো ইউজ করা হয় মূলত কোথায়? দেখেন, যে কম্পিউটার বিশেষ ধরনের কাজ বা সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় তাকে বিশেষ ব্যবহারের কম্পিউটার বলা হয়। এক ধরনের কাজের জন্য তৈরি এ ধরনের কম্পিউটার সাধারণত অন্য ধরনের কাজে ব্যবহার করা যায় না। এজন্য এ ধরনের কম্পিউটারগুলোকে বলা হয় বিশেষ ব্যবহারের কম্পিউটার। যেমন আবহাওয়া, ভূমিকম্প, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, আল্ট্রাসোনোগ্রাফি, ভিডিও গেমস, রকেটের গতি নিয়ন্ত্রণ, চক্ষু পরীক্ষা, বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্টগুলা ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত কম্পিউটারগুলোকে বিশেষ ধরনের কম্পিউটার। অবশ্য এই ধরনের কম্পিউটারে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্রোগ্রাম পূর্ব থেকেই স্থাপন করা দেওয়া হয়। মানে যে ধরনের কাজ ওই রিলেটেড সফটওয়্যার কোম্পানি থেকেই করে দেওয়া হয় আর কি, মানে ইনস্টলেশন করে দেওয়া হয়। এরপর আসি গঠন, কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ হচ্ছে অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। 3 ধরনের কম্পিউটার: অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটার। অ্যানালগটা কি? এগুলো দেখবেন বিভিন্ন ইলেকট্রনিক্স ল্যাবে ইউজ করা হয়। আহ, আমরা যারা বাইক চালাই বা গাড়িতে দেখবেন যে স্পিড মিটার যেগুলো, কিংবা ধরেন ফুয়েল মিটার, তেল কতটুকু আছে,
এই ধরনের জিনিসগুলো মূলত অ্যানালগ কম্পিউটারের অন্তর্ভুক্ত আর কি। মানে বলা হয়েছে সাধারণত তাপ, চাপ, তরল পদার্থের প্রবাহ ইত্যাদির ওঠানামা বা হ্রাস বৃদ্ধি পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া গাড়ি, উড়োজাহাজ, মহাকাশযান ইত্যাদির গতিবেগ, বায়ু, তরল ও কঠিন পদার্থের চাপ এবং কোনো বিশেষ স্থানের বা কক্ষের তাপমাত্রা পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়। অ্যানালগ কম্পিউটারের ফলাফলতার সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম। ডিজিটাল কম্পিউটার আমরা যেগুলো ইউজ করতেছি, এটা পড়বেন। হাইব্রিড কম্পিউটারটা, এটা একটু বলি। অ্যানালগ ও ডিজিটাল উভয়ই কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়। অ্যানালগ এবং ডিজিটাল উভয়ই কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়। একে সংকর কম্পিউটারও বলা হয়। হাইব্রিড কম্পিউটার মূলত আমরা ছবি দেখে বুঝতেছি হাইব্রিড কম্পিউটার আসলে কি কাজে ইউজ করা হয়। ছবিতে কি দেওয়া আছে? হসপিটাল অপারেশন থিয়েটারের ছবি। এখানে কিন্তু অ্যানালগ এবং ডিজিটাল দুই ধরনেরই কম্পিউটারের মিক্স আছে আর কি। দেখেন এর মূলত কি কাজ করে। হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগ্রহীত হয় অ্যানালগ প্রক্রিয়ায় এবং সংগৃহীত উপাত্ত আহ, সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করে। ডিজিটাল অংশ প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে। হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি, তাই কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, যেমন মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, হ্যাঁ, পরমাণুর গঠন প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ওষুধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়। এছাড়া হসপিটালের ইন্টেন্সিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃদযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের কম্পিউটারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অ্যানালগ আর ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য পরীক্ষা আসে সবসময়, এটা আপনারা পড়ে নিয়েন, না বলতে হবে? পড়ে নেবেন। আর আকার, আয়তন, কার্যকারিতা অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ, ঠিক আছে। আধুনিক যুগে কম্পিউটার বলতে আমরা ডিজিটাল কম্পিউটারকে বুঝি। বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই ডিজিটাল কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। আকার, আয়তন, কাজ করার ক্ষমতা, স্মৃতি ও কার্যকারিতার উপর ভিত্তি করে কম্পিউটারকে চারটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন সুপার কম্পিউটার, মেইন ফ্রেম, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। করে নিয়েন। সুপার কম্পিউটার সুপার কাজে ইউজ করা হয়। মেইন ফ্রেম কম্পিউটার, এটা কি কাজে ইউজ করা হয়? আহ, এটা মূলত মেইন ফ্রেমটা, আচ্ছা, মাইক্রো মিনি কম্পিউটার অপেক্ষা মেইন ফ্রেম কম্পিউটার আকারে আকৃতিতে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট। মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে। এই ধরনের কম্পিউটারকে এক বা একাধিক কেন্দ্রীয় প্রসেসর থাকে, বিধায় অনেক দ্রুত গতি সম্পন্ন, তথ্য সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি। এইগুলো এখন আসলে আর ইউজ করা হয় না। আগে যখন ইন্টারনেট ছিল না, কেবলের মাধ্যমে আহ, আমি যতটুকু শুনেছি আর কি, আমি নিজেও দেখি নাই। আগে রেল স্টেশনে বা বিভিন্ন ধরনের, আচ্ছা আমি যদি বলি কাউন্টারে, ব্যাংকে যদি একাতে 3-4টা কাউন্টার থাকতো একটা ব্রাঞ্চে, কাউন্টার গুলোতে, কাউন্টার গুলোতে কি ইউজার থাকতো আলাদা আলাদা, সবার শুধু কিবোর্ড এবং মাউস থাকতো আর একটা মনিটর, এইগুলো কানেক্টেড থাকতো একটা সিঙ্গেল পিসির সাথে আর কি। ওই মেইন ফ্রেম কম্পিউটার, এইগুলো ছোট ছোট কাজের মাধ্যমে এগুলো ব্যবহার করা। এখন এগুলো ইউজ করতে হয় না, কারণ এখন সবাই অনলাইন ভার্চুয়াল মেমোরি ইউজ করে আর কি, ভার্চুয়াল সার্ভার ইউজ করে। যে যার পিসি থেকেই কাজ করে, অনলাইনের মাধ্যমে ডেটাগুলো জমা হয় কিন্তু তাদের ভার্চুয়াল যে ডাটা সেন্টার, সেখানে।
এই জন্য এইগুলা ডিভাইসের এখন আর ইউজ নাই, এখন অনেক ইজি হয়েছে এবং আকারে ছোট হয়ে গেছে, এবং অনেক ইউজার জানেই না তার তথ্য কোথায় যাচ্ছে, এখন টেকনোলজি অনেক আপডেটেড। মিনি কম্পিউটার, মিনি কম্পিউটারও একই, মানে টেকনিকটা একই আর কি। টার্মিনাল, একাধিক টার্মিনাল থাকে, কিন্তু সিপিইউ থাকে একটা, এবং ড্রাইভ, মানে এখানেও কি নিজস্ব স্টোরেজ ব্যবস্থা আর কি, ডিস্ক ড্রাইভের মাধ্যমেও নিত, টেপ ড্রাইভের মাধ্যমেও নিত। এগুলো এখন আর ইউজ হয় না, এখন সেই সব অনলাইন ভিত্তিক হয়ে গেছে। মাইক্রো কম্পিউটার, সবচেয়ে ছোট এবং সস্তা কম্পিউটার হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো সাধারণ অর্থ হচ্ছে ক্ষুদ্র, তাই ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেই সব কম্পিউটারকে বলা হয় মাইক্রো কম্পিউটার, আমরা যেগুলো ইউজ করতেছি আর কি। মাইক্রো কম্পিউটারের শ্রেণী বিভাগ: পাম টপ, ল্যাপটপ, নোটবুক, ডেস্কটপ, এগুলোর বর্ণনা আছে, আপনারা এগুলো পড়ে নিন নিচে আরো 3-4 পেজ জুড়ে। আমরা আরেকটা চ্যাপ্টারে যাই, কম্পিউটারের সিস্টেম কম্পোনেন্ট ও স্টোরেজ ডিভাইস। কম্পিউটারকে কাজের উপযোগী হিসেবে ব্যবহারে যে সব হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে তাদেরকে আমরা কম্পিউটার সিস্টেম কম্পোনেন্ট বলে থাকি আর কি। কম্পিউটার সিস্টেম কম্পোনেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, হার্ডওয়্যার কম্পোনেন্ট আর হচ্ছে সফটওয়্যার কম্পোনেন্ট। একই পেঁচালি আর কি, আপনার সেই হার্ডওয়্যার সফটওয়্যারের গল্প আবার চলে আসলো, কিন্তু এখানে একটু স্পেসিফিক করে দেওয়া আছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পোনেন্ট। হার্ডওয়্যার কম্পোনেন্ট কি? এই যে কিবোর্ড, মাউস, যে যন্ত্রাংশগুলো আর কি, এগুলো হার্ডওয়্যার কম্পোনেন্ট। আমরা একটু আগে যা পড়লাম, ইনপুট হার্ডওয়্যার স্পেসিফাই করা হয়েছে একটু। হার্ডওয়্যার, ইনপুট হার্ডওয়্যার কি? এই যে ছবি দিয়ে বোঝা যাচ্ছে, কিবোর্ড, ওসিআর, মাউস, বারকোড রিডার, জয়স্টিক, টাচপ্যাড, হ্যাঁ, এমআইসিআর, ট্র্যাক বল, স্ক্যানার, এগুলো সবই কি ইনপুট হার্ডওয়্যার। এক কথায় যদি ইনপুট হার্ডওয়্যার কি আসে এই বলে দেবেন, কম্পিউটারকে নির্দেশনা প্রদানের জন্য যে সকল ডিভাইস বা যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে ইনপুট হার্ডওয়্যার বলা হয়। এটা হচ্ছে প্রসেসিং হার্ডওয়্যার। প্রসেসিং হার্ডওয়্যারটা কি? ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল কম্পিউটার তার প্রক্রিয়াকরণের ফলাফলের মাধ্যমে পূরণ করে থাকে। প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কযুক্ত হার্ডওয়্যার সমূহকে বলা হয় প্রসেসিং হার্ডওয়্যার। প্রসেসিং হার্ডওয়্যার কি? ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল কম্পিউটার তার প্রক্রিয়াকরণের ফলাফলের মাধ্যমে পূরণ করে থাকে। হ্যাঁ, প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কযুক্ত হার্ডওয়্যার গুলো সমূহকে বলা হয় প্রসেসিং হার্ডওয়্যার। যেমন মাদারবোর্ড, সিপিইউ, মেমোরি, হ্যাঁ, এইগুলো সব কি প্রসেসিং হার্ডওয়্যার। কিভাবে কাজ করে একটু শুনি দেখি। মাদারবোর্ডের সাথে এগুলো কানেক্টেড থাকে, মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে সিপিইউ এবং র্যাম। বাসেস গুলো হচ্ছে কি, বাসেস এর যে চিপ গুলো, এগুলো কিসে থাকে? র্যাম মেমোরিতেও থাকে, সিপিইউ এর মধ্যেও থাকে, মাদারবোর্ডও থাকে আর কি। ইউজার যে নির্দেশনাগুলো দেয় বা যে ইনস্ট্রাকশন গুলো দেয়, ইনস্ট্রাকশন গুলো মূলত প্রসেসিং করে
এই ডিভাইসগুলোর মাধ্যমে আর কি। এই জন্য এটাকে বলা হয় প্রসেসিং হার্ডওয়্যার। স্টোরেজ হার্ডওয়্যার, স্টোরেজ হার্ডওয়্যার হচ্ছে আমাদের মানে ইউজাররা যে কাজগুলো দেয় এই কাজগুলো প্রসেসিং হওয়ার পর যেখানে জমা করে রাখে। হুম, মূলত দেখেন আমি পড়ি পুরোটাই। মূলত কম্পিউটার ইনপুট হার্ডওয়্যারের মাধ্যমে গ্রহণকৃত ডেটা সমূহকে প্রক্রিয়াকরণের পর ফলাফল বা আউটপুট প্রদান করে। তবে কম্পিউটার প্রক্রিয়াকরণের পর প্রক্রিয়াজাতকৃত ফলাফল সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার সময় হচ্ছে স্টোরেজ হার্ডওয়্যার। স্টোরেজ হার্ডওয়্যার এক্সাম্পল এখানেই দেওয়া আছে, দেখে চিত্র দেখে বুঝতেছেন, নিচেও লেখা আছে, আপনারা পড়ে নিয়েন। আউটপুট হার্ডওয়্যার সেম, আউটপুট প্রদর্শনের জন্য যে হার্ডওয়্যার গুলো আর কি, মনিটর, হেডফোন, স্পিকার, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, প্রিন্টার, প্লটার, এই সবগুলোই কি আউটপুট হার্ডওয়্যার। কমিউনিকেশন হার্ডওয়্যার, কম্পিউটার শুধু ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে ফলাফলই প্রদান করার কাজে নিয়োজিত থাকে না, পাশাপাশি কম্পিউটার বিশ্বের বিভিন্ন অবস্থানে অবস্থিত কম্পিউটার ও কম্পিউটার সমূহ অথবা অন্যান্য ডিজিটাল ডিভাইস বা ডিভাইস সমূহের মধ্যে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ব্যবহার করে ইনফরমেশন আদান প্রদান বা শেয়ার করে। এই সকল হার্ডওয়্যার কি বলা হয় কমিউনিকেশন হার্ডওয়্যার। কমিউনিকেশন হার্ডওয়্যার দেখেন, মডেম, এনআইসি, হাব, রাউটার, আমরা রাউটারের সাথে এখন সবাই খুব পরিচিত। গেটওয়ে, ব্রিজ, সুইচ, এগুলো সব কি কমিউনিকেশন হার্ডওয়্যার। সফটওয়্যার কি? সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটার প্রোগ্রাম সমূহের সমষ্টিকে বোঝানো হয়। অর্থাৎ সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে কার্যক্রম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। হার্ডওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়। সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যারকে কার্য উপযোগী করা হয়। ডস, উইন্ডোজ, এমএস অফিস ইত্যাদি হচ্ছে সফটওয়্যারের উদাহরণ। সফটওয়্যারের সফটওয়্যারের উপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে, তবে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়। সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নিচে সফটওয়্যার প্রকারভেদ দেওয়া আছে। সিস্টেম সফটওয়্যারের মধ্যে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে হচ্ছে সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর হচ্ছে অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম। সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক। এটি কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল। তাই কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে। সিস্টেম সফটওয়্যার মূলত তিন ভাগে বিভক্ত। এই ভাগগুলো আমরা এখন পড়ি। সিস্টেম ম্যানেজমেন্ট বা সিস্টেম নিয়ন্ত্রণ সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার সিস্টেমের সকল অংশ নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা প্রোগ্রাম, বিভিন্ন ডিভাইস ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা হয়। হুম, এই ধরনের প্রোগ্রাম আহ, নিম্নলিখিত প্রোগ্রামের সমন্বয়ে গঠিত, যেমন অপারেটিং সিস্টেম প্রোগ্রাম, ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, নেটওয়ার্ক প্রোগ্রাম, সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মানে আমরা যে সিস্টেম সফটওয়্যার তৈরি করতেছি, এই সিস্টেম সফটওয়্যার তৈরির জন্য যে টুলস গুলা বা সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করার জন্য যে প্রোগ্রামগুলো, এগুলো হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, প্রোগ্রামিং এডিটর টুলস, কম্পিউটার কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুলস ইত্যাদি। সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম হচ্ছে সিস্টেম সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীর সার্ভিস প্রোগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রোগ্রাম এবং কাজের হিসাব নিকাশ ইত্যাদি কাজ সম্পাদন করা হয়। আবার কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যারের ত্রুটিমুক্তকরণ ইত্যাদি প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয়। সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রাম নিয়ে গঠিত: একটা সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম, সিস্টেম পারফরমেন্স প্রোগ্রাম, সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম। সিস্টেম ইউটিলিটি প্রোগ্রামটা হচ্ছে আমরা
ইউটিলিটি টুলস, আমরা মোবাইল যারা ইউজ করি আর কি, বিভিন্ন ইউটিলিটি প্রোগ্রাম থাকে আর কি, ওগুলো কি কাজে আসে বলেন? কারো আইডিয়া আছে? পারফরমেন্স প্রোগ্রাম, সিকিউরিটি প্রোগ্রাম, এই তিনটার মধ্যে যে কোনো একটা সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা একটু বলেন। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমি এখন যে সফটওয়্যারটা ইউজ করতেছি, পিডিএফ, অ্যাক্রোবেট রিডার, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামগুলো, ডাটাবেস প্যাকেজ প্রোগ্রাম, এগুলো সবই কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাধারণ ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজ প্রোগ্রাম। সাধারণ ব্যবহার কোনটা? সাধারণ ব্যবহারিক যে প্রোগ্রামগুলো, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ, গ্রাফিক্সের সফটওয়্যারগুলো। আর অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম হচ্ছে যে সফটওয়্যারগুলো কি বিভিন্ন সফটওয়্যার ফার্ম থেকে নিজের মতো কাস্টমাইজ করে তৈরি করে নেওয়া। এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন ব্যাংকিং সফটওয়্যার, এটা ই কমার্স সফটওয়্যার, এগুলো সব কি সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজ প্রোগ্রাম। হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে সম্পর্ক করে নিয়ে, এরপর আসি স্পেশাল স্মৃতি, মেমোরি বা স্মৃতি। এর আমরা স্টোরেজ ডিভাইস পড়েছি। স্টোরেজ ডিভাইস এবং এই যে মেমোরি, এই দুটো কিন্তু আলাদা। মেমোরি হচ্ছে কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ। মেমোরি লক্ষ লক্ষ স্মৃতি কোষ নিয়ে গঠিত, যেখানে একটি বিট 0 বা 1 সংরক্ষণ করা যায়। প্রক্রিয়াকরণের সুবিধার জন্য মেমোরিতে তথ্য জমা রাখা হয় এবং প্রয়োজনে কাজে লাগানো হয়। কম্পিউটারে ডেটা, তথ্য, প্রোগ্রাম ইত্যাদি স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসকে বলা হয় কম্পিউটারের স্মৃতি। স্মৃতি মানে মেমোরি মূলত তিন ধরনের, একটা হচ্ছে মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ইন্টারনাল মেমোরি। এই মেমোরিটা কোনটা আপনারা কেউ বুঝতেছেন? বলতে পারবেন এই মেমোরিটা কোনটা? আচ্ছা দেখো, প্রধান মেমোরি কি? কম্পিউটারের কর্ম এরিয়া হিসেবে প্রধান মেমোরি পরিচিত। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়ার অংশের সিপিইউ এর সঙ্গে প্রধান মেমোরি সরাসরি সংযোগ থাকে। এ ধরনের মেমোরিতে তথ্য বা নির্দেশাবলী অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। এই মেমোরির একটা এক্সাম্পল যদি বলি, র্যাম। র্যাম এবং রোম হচ্ছে মেইন মেমোরির এক্সাম্পল আর কি। আমি এখন যে লেকচারটা দিচ্ছি কি একটা পিডিএফ দেখে, তাই না? এই পিডিএফটা তো আমার সেকেন্ডারি মেমোরিতে সংরক্ষণ করা আছে, কি নামে? টু ডট পিডিএফ। টু ডট পিডিএফটা যখন আমি রান করতেছি, চালু করতেছি, চালু করার জন্য যে মেমোরির প্রয়োজন, এটাই কিন্তু মেইন মেমোরি বা প্রধান মেমোরি। এটাকে বলা হচ্ছে স্মৃতি। এটা কম্পিউটারে কি স্মৃতি। যখন আমি ফাইলটা নক করতেছি, কম্পিউটার কি করতেছে? ইনস্ট্যান্ট এখন যে জায়গাটা করে দিচ্ছে, এটাই হচ্ছে কি মেমোরি আর কি। মেইন মেমোরিতে জায়গা করে দিচ্ছে। মেইন মেমোরিতে যাই থাকে এটা কি অস্থায়ীভাবে সংরক্ষণ করা থাকে। যেমন আমি এখন ওপেন করছি, যতক্ষণ দেখতেছি, ক্লোজ করলাম, প্রোগ্রামটা চলে গেল। এইটুক সময়ের মধ্যে মেমোরিতে এসে আমার এই ফাইলটা যতক্ষণ ছিল যে মেমোরিতে, এটাই হচ্ছে কি মেইন মেমোরি, বা এটা কম্পিউটারের ভাষায় বলা হয় স্মৃতি। এই মেমোরি বা স্মৃতি প্রাইমারি মেমোরি বলা হয়। সেকেন্ডারি মেমোরি, আচ্ছা সেকেন্ডারি, সেকেন্ডারি মেমোরি তো হচ্ছে কি আমরা যেগুলো স্টোরেজ ডিভাইস ইউজ করি সেইগুলো। এই
আর ইন্টারনাল মেমোরি মূলত রমটাই ইন্টারনাল মেমোরি আর কি। আচ্ছা, এইগুলা পড়ে নিয়ে কম্পিউটার চালাবে, এটাই মানে রমের বৈশিষ্ট্য আর কি। সহায়ক মেমোরি, সহায়ক মেমোরিটা কি? কম্পিউটারে যে মেমোরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলী, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমোরি বলে। স্থায়ীভাবে যেগুলো সংরক্ষণ করা যায়, যেমন হার্ড ডিস্ক, এই ধরনের মেমোরিকে আমরা বলি কি নন ভোলাটাইল মেমোরি। হ্যাঁ, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, সবগুলোই কি সহায়ক মেমোরির বৈশিষ্ট্য হচ্ছে এটা সিপিইউ এর সাথে সরাসরি সংযুক্ত থাকে না, প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, ধারণ ক্ষমতা অত্যধিক, সহজে পরিবহন করা যায়, পুরাতন তথ্য মোছা যায় এবং নতুন তথ্য সংরক্ষণ করা যায়। কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে সংরক্ষিত তথ্য সমূহ সাধারণত মোছা যায় না। আচ্ছা, আজকে কিন্তু আমি আর কন্টিনিউ করব না, হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ বাড়াই করবো আর কি, একটু সময় বাড়িয়ে দিয়ে। আজকে ক্লোজ হয়ে গেলে আপাতত এই পর্যন্তই অফ থাকবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে যে বাকিগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। সবার দোয়া চাই। নেক্সট ক্লাসে আবার একটু একটু বেশি ক্লাস করবো, হ্যাঁ, 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 30 মিনিট করবো আর কি। পরের ক্লাসে আমি এই সাবজেক্টটা শেষ করে দেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। জি স্যার, আসসালামু আলাইকুম।